দর্শক, আমাদের সঙ্গে আছেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন। তার বয়স কেবলমাত্র 21। আমরা জানতে চেষ্টা করব তিনি কেন এই বয়সে এসে অবসরের ঘোষণা দিলেন এবং তার পেছনের গল্পগুলো। নাবিল ভাই, যে জিনিসটা জানতে চাইবো শুরুতে, যেটা হচ্ছে যে আপনার বয়স মাত্র 21, আপনার বন্ধুরা এখন জাতীয় দলে খেলছে অনেকেই, আপনি অবসরের ঘোষণা দিলেন, এইটা আসলে কেন? মানে এই হুট করে এরকম অবসরের একটা ঘোষণা? হেলথ ইস্যুজের কারণে আমি বেসিক্যালি হেলথ ইস্যুসটা ফাইনালি অনেকদিন ট্রাই করার পরে এখন আর ব্যালেন্স করতে পারতেছি না। কী ধরনের সমস্যা আপনি যদি একটু খোলাসা এলাবোরেটলি বললে, আমার অ্যাজমা আছে, ডাস্ট অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি আছে, আর অনেক কমপ্লিকেশনস আছে। আর এইগুলো এক একটা আরেকটার সাথে আর কি, মানে ধরেন একটা মেনটেন করতে গেলে আরেকটা প্রবলেম হয়। সো এইটার কারণে আমি রেগুলার ক্রিকেটিং অ্যাক্টিভিটিসে থাকতে পারি না আর কি। অ্যান্ড যে যতই বলুক যে মেনটেন করো এইভাবে, বাট এই জিনিসগুলো আসলে মেনটেন ওইভাবে করা যায় না ক্রিকেটিং কালচারে থেকে। আপনি তো ছোটোবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছেন, ক্রিকেটার হয়েছেনও বটে। আপনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের দলের সঙ্গে ছিলেন, যুব বিশ্বকাপ যে দলের সঙ্গে ছিলেন। যে জিনিসটা হচ্ছে যে আপনার তো একটা সময় স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে খেলবেন, আপনি প্রিমিয়ার লিগ খেলেছেন, বিসিএল খেলেছেন। এই যে স্বপ্নটা পূরণ করতে পারলেন না, বা এর আগে আপনি অবসরের ঘোষণা দিলেন, এটা আসলে কতটা কষ্টের ছিল? আপনি কোন মুহূর্তে এসে সিদ্ধান্ত নিলেন যে আমি আসলে ক্রিকেটটা ছেড়ে দিব? আমি আমার দ্বারা যতখানি ট্রাই করা যায়, আমি মনে করি তার থেকে যখন একটু বেশি দিছি, তারপরে ডিসাইড করছি যে এটা আমার দ্বারা সম্ভব না। অ্যান্ড এফোর্ট অ্যান্ড ড্রাইভের দিক থেকে, প্রায়োরিটির দিক থেকে অলওয়েজ ক্রিকেটকে আটমোস্ট জায়গায় রাখার ট্রাই করছি লাইফে। সো এইটাই বেসিক্যালি ভাই। আর আমার কাছে মানে জিনিসটা কী বলবো ভাই, এটা ডিসঅ্যাপয়েন্টিং, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট হোয়াট হ্যাপেন্স। ইউ ক্যান কন্ট্রোল এভরি ন্যারেটিভ ইন লাইফ। জিনিসটা এরকম। আপনি যখন এই সিদ্ধান্তটা নিলেন, নিশ্চিতভাবে কারো না কারোর সঙ্গে তো অবশ্যই কথা বলেছেন, ফ্যামিলি বা তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল যখন আপনি এরকম একটা সিদ্ধান্ত কথা বলেন? আমি কোনো ডিসিশন মেকিংয়ের সময় আমার ভাইয়ের সাথে কথা বলি। সো আমি যখন ভাইয়ারে জানাইছি এই স্টাফগুলো এরকম অ্যান্ড আই ফিল লাইক দিস, তখন ভাইয়া আমার বলছে যে আই আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড সবাই আমার অনেক দিন ধরে ওয়াচ করতেছিল। এটা তো ভাই লুকানো যায় না চাইলে। যদি চুরি করে অনেক কিছু করা যায় তো তাই বিশ্বাস করেন ভাই, আমি ক্রিকেটটা অমনিই খেলতাম, ঠিক আছে? বাট আমি হাইড করতে পারতাম না। আমি অফিসিয়াল বলেন, ফ্যামিলি বলেন, সবাই লিটারেলি দেখতো জিনিসটা। আর একটা জিনিস কি ভাই, ইন্ডিভিজুয়ালি সবাই আমার ভালোবাসলেও আমার কাছে মনে হতো কি আমি কোনো কালচারে গেলে আমি না সবার জন্য একটা লায়াবিলিটি। লেটসে আপনার একটা কিছু করতে মন চাইতেছে, ধরেন একটা জোরে মিউজিক শুনবেন, ওইটা আমি সারাদিন হাঁচি হওয়ার জন্য আমার মাথা ব্যথা করে আর কি। সো আমি যেই রুমে আছি ওইটা একদম কমপ্লিটলি সাইলেন্ট। সো মানুষের কাছে মনে হচ্ছে আমি একটা বোঝা হয়ে গেছি, বুঝছেন ভাই? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, সো ভাইয়ার কাছে যেরকম জিজ্ঞেস করে যেটা বলতেছিলাম, ভাইয়ার যখন বলছি, হি সেড সমস্যা নাই, উইল ডিসকাস হোয়াট এভার উই নিড টু প্ল্যান আহেড। অ্যান্ড লাইফে সব কিছুর মতো হি ওয়াজ অ্যালং সাইড মি আর কি। আমি যতটুকু জানি যে আপনাকে বিসিবি অনেকটা ট্রাই করেছে, আপনার নিজস্ব তো একটা ব্যক্তিগত প্রচেষ্টা অবশ্যই ছিল। যে জিনিস হচ্ছে আপনি যখন বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলেছেন, তারা কি আসলে এরকম বলেছিল যে এটা আসলে কোনোভাবে রিকভার করা সম্ভব, বা এটা কি আসলে কোনো রিকভার কোনো প্রসেস ছিল কিনা? জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল, যেহেতু বিসিবির কথা আসছে, আমি ফার্স্ট অফ অল আমার গ্রেটফুলনেস স্বীকার করতে চাই ক্রিকেট বোর্ডের প্রতি। অ্যান্ড আমি ফিল করি আই হ্যাড দ্য প্রিভিলেজ টু স্পেন্ড মাই ক্রিকেটিং ইয়ার্স উইথ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট বোর্ডস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আমি সারা জীবন বিসিবির কাছে কৃতজ্ঞ থাকবো আমার প্রতি যতটা ইনভেস্ট তারা করছে। অ্যান্ড কামিং টু ইউর কোয়েশ্চেন ভাইয়া, আমার মেডিকেলের ব্যাপারে যেটা বলছেন, বিসিবি মেডিকেল আমাকে দেবাশিস স্যার, সানি স্যার অ্যান্ড সবাই, জয় ভাই, দেন হচ্ছে আর যত ফিজিও আছেন, ওনারা চেষ্টা করছেন অনেক। অ্যান্ড বেসিক্যালি আপনার এই অ্যাজমা এই জিনিসগুলো যখন হয়, এটা কমপ্লিটলি রিকভার হয় না। আপনি যেটা করতে হয় যে এটাকে মেনটেন করতে হয়। বাট একটা নর্মাল মানুষের জন্য এটা মেনটেন করা যত ইজি, বা অনেক অ্যাথলেটিক হিস্ট্রিও আছে ওয়ার্ল্ড ক্রিকেটে, স্টুয়ার্ট ব্রডার আছে, আমাদের মাসে ছিল, অনেকে মেনটেন করছে। বাট জিনিসগুলো কি, যার অ্যাজমা ছিল তার হাতে অ্যাজমাই ছিল, অথবা একটা হাঁটুর ব্যথা ছিল। বাট আমার মতো আপনি গলা মেনটেন করতে গেলে বুকে সমস্যা হয়, বুক মেনটেন করতে গেলে গলা সমস্যা হয়, অ্যাজমা ঠিক করতে গেলে আপনার অন্য সমস্যা হয়, ঠিক আছে? আপনি ওর সব কিছু মেনটেন করতে গেলে আবার ওদিকে ডিহাইড্রেশনের সমস্যা হয়, আপনি ফিল্ডে ক্র্যাম্প করেন। এত ইন্টারকানেক্টনেস কারো ছিল না। বাট অ্যাপার্ট ফ্রম দিস, তারা কখনো আমার প্রতি কোনো বোরিংনেস দেখায় নাই, তারা বেস্ট এফোর্ট দিছে। সো ইনিশিয়ালি লাস্ট মোমেন্ট পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি না জানাইছি যে আই অ্যাম স্টেপিং অ্যাওয়ে, তার আগ পর্যন্ত তারা খুব অর্গানাইজড অ্যান্ড স্ট্রাকচার্ড ওয়েতে আমার প্রতি কন্টিনিউয়াস অবজারভেশন করছে। লাস্ট এইচপিতে আমি এনআর স্যারের আন্ডারে ছিলাম, উনি এখনও মাঝে মাঝে আমার ফোন দেয়।
যে জিনিসটা হচ্ছে যে যেটা আমি শুরুতে একটু বললাম যে আপনার অনেক বন্ধু এখন শরীফুল বলুন বা হচ্ছে শামীম পাটোয়ারি কিংবা ধরেন তাওহিদ হৃদয় সবাই জাতীয় দলে খেলছে, এটা দেখার পর আপনার কাছে এখন একটু নিজেকে আনলাকি মনে হয় কিনা যে আপনিও একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছিলেন, যে স্বপ্নটা দেখতে প্রায় জীবনের 10 থেকে 12টা বছর আপনি কাটিয়েছেন সেই ক্রিকেটের পেছনে, সেই স্বপ্নটা পূরণ করতে পারলেন না? না, আমার কাছে মনে হয় যে আমি মানে আনলাকি এইভাবে বলবো না, আমি অলওয়েজ বিলিভ করি দ্য অলমাইটি হ্যাজ অলওয়েজ বেটার প্ল্যানস। হয়তো আমি একটা জাস্ট স্মল ক্রিয়েচার, মানে একটা স্মল ক্রিয়েশন, তাই আমার মাথায় এই জিনিসগুলো সিঙ্ক করে না, আমি তার প্ল্যানের সাথে ইনিশিয়ালি হয়তো রিলেট করতে পারি না যে জিনিসটা সে এত ব্রিলিয়েন্টলি প্ল্যান করছে। আমি বিলিভ করি যে অ্যাজ আই এম স্টেইং পেশেন্ট, আমি যেহেতু অনেক ট্রাই করার পরে হয় নাই, তাহলে ইট ওয়াজ মেন্ট টু বি। সো আমি মনে করি যে হি ডেফিনেটলি হ্যাজ বেটার প্ল্যানস ফর মি, অ্যান্ড আমার কারো প্রতি মানে ওদেরকে দেখা কোনো আমি আনলাকি ফিল করি না। আমি যেটা চাবো সেটা হচ্ছে যে আই হ্যাড মাই ফেয়ার শেয়ার অফ ক্রিকেটিং ইভেন্টস। আমি চাবো যে তারা বাংলাদেশের জন্য অনেক প্রাইড নিয়ে আসুক, অ্যান্ড যদি বাংলাদেশ ভালো কিছু করে অলওয়েজ শুনলে আমার কাছে ভালো লাগবে, আমি সেটার সাথে কানেক্টেড থাকি আর না থাকি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইটাই তো গোল ছিল আমাদের। আমি ওয়ার্ল্ড কাপে মাঠে খেলতে পারি নাই, বাট আমার কি একটু কম কষ্ট লাগে নাকি যে খেলছে তার থেকে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাই সাকসেসফুল হয় গ্রুপ ইভেন্টে, গ্রুপ চিন্তা করে ইন্ডিভিজুয়ালিজম বাদ দিয়ে। ওই সময় আপনি একটা ইন্টারভিউতে আপনি বলেছেন, আমি গত রাতে পড়ছিলাম যে আপনি অফ দ্য ফিল্ডে আসলে লড়াই করেছেন দলের জন্য। এখন তো আপনি আসলে ক্রিকেট থেকে ছেড়ে যাবেন, আপনার নিশ্চয়ই একটা প্ল্যান থাকবে, সেটা তো অবশ্যই জানতে চাইবো। এখনও আসলে ওই অফ দ্য ফিল্ডে আপনি লড়াইটা করে যাবেন কিনা, যে দেশের জন্য বা আপনার বন্ধুদের জন্য সমর্থনটা? এটা ফিউচারেরটা আমি এখন বলতে পারি না, বাট আমার কাছে এখন যদি আপাতত আমি ক্রিকেট খেলার টাইমেও আমার ধরেন ন্যাশনাল টিমের ফ্রেন্ড বলেন, বড় ভাই বলেন, ছোটো ভাই বলেন, ডোমেস্টিকের ক্রিকেট বলেন, কারো কোনো মেন্টাল কোনো ইস্যু নিয়ে ক্রিকেটিং কোনো মানে ধরেন কী বলে স্কিল রিলেটেড কোনো কোয়েশ্চেন, এগুলো আমি প্রায়ই পাইতাম, এখন আমার কাছে আসে। বাট আপাতত আমি এই জিনিসটা একদম ক্লিয়ার করে দিছি যারা জানতো আগে, অ্যান্ড ইভেনচুয়ালি এখন যারা মিডিয়া থ্রুতে জানতেছে, এটা তো তার ভাই কমন সেন্স যে আমার এরকম একটা ইনিশিয়াল স্টেজে সে আমার জিজ্ঞেস করবে না আমার হেড পজিশন নইরা যাইতেছে, এটার টেকনিকটা আমি কেমনে ঠিক করবো আর কি। সো ফিউচারে আমি এগুলা করবো কি করবো না এগুলা নিয়ে আমি এখন ইনিশিয়ালি ভাবতেছি না। এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লাইফটার একটু ব্যালেন্স করা ভাই, একটু সুন্দরভাবে যাতে নর্মালি সাফারিং যত কমাইতে পারি আর কি। লাইফটা ব্যালেন্স করার কথা বলছেন, একটু আগে বললেন যে অলমাইটির অবশ্যই একটা প্ল্যান থাকবে। আপনার আসলে ভবিষ্যতে প্ল্যানটা কি? কারণ আমাদের তো আসলে একটা সার্ভাইভাল একটা ব্যাপার থাকে, সার্ভাইভ করতে। আপনি যেহেতু ক্রিকেট পেশাটা ছেড়ে দিচ্ছেন, পরবর্তীতে আসলে কি প্ল্যানটা করতে চান, কীভাবে কী করতে চান? ওই যে সার্ভাইভালের কথা বলছেন, ইনিশিয়াল এখন ফার্স্ট প্রায়োরিটি সার্ভাইভাল। আমি পরশু দিন কী হবে এটাও ভাবতে চাইতেছি না ভাই, ঠিক আছে? আমার কাছে মনে হয় আজকে আমি একটু নর্মালি নিঃশ্বাস নিতে পারলে আই এম ভেরি হ্যাপি। আমি 2টা হাঁচি কম দিলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। নামাজ কালাম, খাওয়া দাওয়া, পড়াশোনা, বন্ধুবান্ধব, ফ্যামিলি, লাইফে আমি সব পেয়ে গেছি। অ্যান্ড প্রফেশনাল পার্সপেক্টিভে এই জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করি, একটু হেলদি হই, আগের থেকে একটু ভালো হোক। ব্রেনটা যখন আরও একটু কনফিডেন্স পাবে, ফাংশন করা শুরু করবে বেটার, তখন চিন্তা করবো ইদার ইটস ক্রিকেট আর অন্য কোনো কিছু। এই বয়সে অবসরের সিদ্ধান্ত নেওয়া তো একটা মেন্টাল একটা বড় ব্যাপার ছিল যে আপনি এই সিদ্ধান্তটা কীভাবে নেবেন, বা এই টাইমটা আপনি যেমন 2020-এ আপনারা বিশ্বকাপ জিতেছেন, তারপরে প্রায় 5 বছর চলে গেছে, এই সময়টা তারপরে মেন্টাল হেলথের একটা ব্যাপার ছিল, সেইটা আসলে কীভাবে মেনটেন করেছেন এবং ওই টাইমটা কেমন ছিল আপনি মেন্টালি? পয়েন্ট নাম্বার 1 হচ্ছে যে আমি ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিছি। আর আমার কাছে মনে হয় যে হ্যাঁ কষ্ট তো লাগবে, বাট ওইটা দেখলে আরও কষ্ট লাগবে। ইনিশিয়ালি আমি ক্রিকেট থেকে যতখানি দূরে থাকা যায়, ক্রিকেটিং কনভারসেশন থেকে শুরু করে এনিথিং দ্যাট রিলেটস টু ক্রিকেট, ওটা থেকে আমি দূরে থাকতে চাই। অ্যান্ড এই যে আজকের যে ইন্টারভিউগুলো দিচ্ছি, এটা বেসিক্যালি পার্সপেক্টিভ একটাই যে আমি এক্সিটটা বিসিবি থেকে আগেই নিছি সিলেক্টরকে জানানোর থ্রুতে ভার্বালি, বাট এটা যখন মিডিয়ার কাছে আসে ভাইয়া, তখন অনেক মানুষ অনেক ধরনের পার্সপেক্টিভ আর ন্যারেটিভ ক্রিয়েট করে। আমি চাইছি যে আমার এটা নিয়ে যাতে কোনো নেগেটিভ কিছু না হয়। সো আমি আমার পয়েন্ট অফ ভিউতে অ্যাকচুয়াল ইনফরমেশনটা আমার মুখ থেকে ডেলিভার করলাম। অ্যান্ড এখনকার অ্যাডজাস্টমেন্ট বলেন আর ফিউচার অ্যাডজাস্টমেন্ট বলেন, দ্য অনলি সলিউশন দ্যাট সি ইন মাই আইস যে আমি ক্রিকেট থেকে মানে ক্রিকেটের ধারে কাছে যাইতে পারবো না, বিকজ এইটা আমার পথে মানে অ্যাকসেপ্ট করা পসিবল না। আমরা দেখছিলাম যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধু শাহিন একটা বড় করে একটা স্ট্যাটাস দিয়েছে আপনাকে নিয়ে। আপনার আরও অনেক বন্ধুবান্ধব আছে, অনেকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক আছে, তাদের সঙ্গে যখন কথা হয়েছে বা তাদের সঙ্গে যদি এখনও যখন কথা, তারা আসলে আপনাকে কী ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে বা তারা আপনাকে কী বলে? ইনিশিয়ালি সবাই সবার দুঃখ প্রকাশ করে, দে হ্যাড হাই এক্সপেকটেশনস অফ মি, অ্যান্ড বাট ওইটা বললাম যে ভাই হোয়াট ওয়াজ মেন্ট টু বি
এইটাই আর কি। সো দিন শেষে সবাই জিনিসটা আমার মতো এটা দীর্ঘশ্বাস ছেড়ে অ্যাকসেপ্ট করে যে হি ট্রাইড। সো জিনিসটা ওইভাবেই সামারাইজ করে আর কি, হি ট্রাইড।